কম্পেয়ার করার মতো আপনি নাই, কিন্তু একটা জায়গায় কম্পেয়ার করার মতো, সেটা হলো যোগ্যতার ব্যাপারটা আসলে বলেছিলেন না। এই ব্যাপারটাও অনেকেই ভালোভাবে নিয়েছে, অনেকেই খারাপভাবে নিয়েছে। আপনি আসলে কি চিন্তা করে আসলে এই কথাটা বলেছিলেন? আমি বললাম তো, সাকিবের কোনো ব্যাপার আমি আজকে বলবো না, এটা আমি কালকে বলবো, কালকের জন্য রেখে দিতে চাচ্ছি। এবং পরবর্তীতে আমি একটু জয়ের কথা বলবো, যেহেতু জয় ভাইয়ের কথা আপনি বলছেন, কিন্তু জয় ভাই সিনিয়র একজন অভিজ্ঞ একজন মিডিয়া পার্সন। টিস্যু দাও তো, 1 মিনিট ভাই, গলা শুকিয়ে যাচ্ছে, টিস্যু দাও, আমার গলা প্রচন্ড ব্যথা। আসলে অনেক মহলে সমালোচনা আছে, কিন্তু আলোচনাও আছে। উনি অনেক ক্রিয়েটিভ কাজগুলো করে এবং তাকে নিয়ে আপনি কিছু মন্তব্য করেছেন, আসলে এটা অনেকেই ভালোভাবে নিচ্ছে না, মানে এই ব্যাপারটা। এখন দেখেন কারা ভালোভাবে নিচ্ছে না, যারা মনে করেন জয়ের কাছের লোক, যারা জয় ভাইয়ের ফ্রেন্ড, যারা জয় ভাইয়ের কো আর্টিস্ট, বা যারা এত বড় একটা পজিশনের সাথে সে টাই আপ করা, তারাই কিন্তু ভালোভাবে নিচ্ছে না। কিন্তু সে যে বিহেভিয়ারগুলো করেছে, তাদেরকে আমি পার্সোনাল প্রশ্ন করতে চাই, তাদের সাথে বা তাদের মা বোনের সাথে বা তাদের ফ্যামিলি মেম্বারের সাথে যদি, বা স্পেশালি তাদের সাথে যদি এই প্রশ্নগুলো করা হতো, তাদের কেমন লাগতো? সে তো অন স্ক্রিনে সবাইকে, সব মেয়েদেরকে সে প্রস্টিটিউট বানায় দেয়। সব নায়িকাদের এমন একটা প্রশ্ন সে করে, সব নায়িকা হচ্ছে এখানে মিডিয়ার নাম ট্যাগ করে প্রস্টিটিউশন চালু করেছে, এরকম একটা সে প্রশ্ন করে থাকে। কেন ভাই, ওনার কি তাই মনে হয়? গতকাল কিন্তু আমরা তানভীর তারেক ভাইয়ের একটা টক শোতে দেখেছি, পরিমণি কিন্তু জয়কে নিয়ে বিভিন্নভাবে মন্তব্য করেছে, যে আপনি যে কথাটা বলছেন যে ওনার শোতে ডেকে এনে নায়িকাদেরকে অসম্মান, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, এটা নিয়ে উনি মত প্রকাশ করেছে। এটা নিয়ে আপনার মত? না, পরিমণি তো বলবেই, কারণ পরিমণি না, আমাকে দেখেন, আমাকে ফোন করেছে রোজিনা আপু, সেদিন ফোন করেছে আমাকে, ফোন করেছে অরুণা বিশ্বাস দিদি আমাকে ফোন করেছে, আমাকে শবনম ম্যাডাম ফোন করেছেন, আমাকে শিলা ফোন করেছে, আমাকে জায়েদ ফোন, এভরিওয়ান আমাকে কিন্তু ফোন করেছে ব্যাপারটা নিয়ে, যে তুমি যেটা করেছো তোমাকে সেলুট জানানো প্রয়োজন। এবং পরিমণিও কালকে এটা বলেছে পরি। তো স্বাভাবিক, সে তো সব আর্টিস্টকে অপমান করে। দেখাতে পারবেন যে কোনো আর্টিস্টকে সে সম্মান করে কথা বলেছে কোনো শোতে? বলেছে কি আসলে? সে কি করে, সে ইনডিরেক্ট ভাবে যাচ্ছে যে আপনি উনার গার্লফ্রেন্ড, আপনি তো টাকলা মুরাদ নাম শোনা যাচ্ছে, তো এইভাবে কথা বলে। আবার বলে আপনার নামে শোনা যাচ্ছে, আরেকজনকে বললো যে আপনার আসিফ ভাইকে বলছিল, সিঙ্গার আসিফ ভাইকে, যে আপনার তো গার্লফ্রেন্ড ছিল এই খন্দকার। এটা কি আসলে কি বিষয়, আপনার ফ্যামিলির প্রবলেম কিনা? এটা কি ভাই? এটা কি প্রশ্ন, উইয়ার্ড না? এটা মনে করেন একটা ব্যাপার হলো যে আমি ওকে না, আমি মারতে চাই আর মারা থাকি, কোথায় হয়ে গেল। তো উনি কি করলো, আপনার নামে শোনা যায়, আমাকেও বলে আপনার নামে শোনা যায় যে আপনি দুবাইতে শেখদের সঙ্গে থাকেন। এ কি কথাবার্তা? আপনার নামে শোনা যায় আপনার দুবাইতে বাড়ি আছে, তো বাড়ি কই আছে ভাই আমার? আমি জানি না আমার বাড়ি আছে, উনি বানাই দিল। আবার বলে আপনার প্রতি মাসে 50 লাখ টাকা নাকি আমি প্রতি মাসে ইনকাম করি। তাতে আমার বিলিনিয়ার্স আমি ভাই, আমি এখানে কি করছি? এইটুকু একটা ছোট ফ্ল্যাটে তো আমার থাকা উচিত না আসলে। কেউ কি স্ট্যাটাস দিচ্ছে যে আমি মাসে নাকি 50 লাখ টাকা কামাই? ওয়াই নাই, মানে কি বলে, ব্রিফ করেছি, মানে কোথায় বলেছি এই কথাগুলো যে আমি 50 লাখ টাকা মাসে ইনকাম করি? ভাই 50 লাখ টাকা তো মাসে কোনো বড় বড় বিজনেস ম্যান ইনকাম করতে পারে না। আমি কিভাবে করলাম বুঝলাম না বিষয়টা। মানে আমি এত বড়, তাই তোমার পার্সোনাল জেটে চড়া উচিত। মানে আমি এমন জায়গায় থাকবো, পার্সোনাল জেট নামবে, ওখান থেকে আমি যাব। আমি তো গাড়ি চড়া আমার উচিত না, তাও লোনের গাড়ি। জয় ভাই কিন্তু সাক্ষাৎকারে বলেছে, চ্যানেল-আইতে আপনার যখন এই ভিডিওগুলো ভাইরাল হয়, তখন একটা সাক্ষাৎকারে উনি বলেছে, চ্যানেল-আইতে ভিডিওটা পাবলিশ হয়, সেখানে বলেছে যে আর্টিস্টরা আসে ওনার শোতে, সবার সাথে আগে প্রশ্নগুলো ডিসকাস করে প্রশ্নগুলো করা হয়। আপনি কে আগে প্রশ্নগুলো বলা হয়েছে, আপনি রাজি হয়েছেন বিদায় আপনাকে করা? কই প্রমাণ, কই? হোয়ার ইজ দ্য ডকুমেন্ট দেখান। আপনি যদি কোনো কিছু করতে যান কোর্টেও, লিগাল অ্যাকশন নিতে চান, আপনি তো ডকুমেন্ট দেখাতে হবে, রাইট? সে মুখের কথা তো বিশ্বাস করা যাবে না, তাকে ডকুমেন্ট দেখাতে বলেন। আমাকে তো জীবনে বলে নাই এইগুলো, আমাকে সে প্রশ্ন করতে চায়। সে যখন 20 সালে আমার একটা প্রোগ্রাম করলো, আমি তখন পাস করেছি, ডাক্তার হলাম, তখন সে আমাকে কিভাবে ইনসাল্ট করলো আমি তখন বুঝি না, ছোট ছিলাম আরো বেশি। এখন তাও তো অনেক বুঝি, অনেক ভালোই হয়েছে, বাট তখন আমি বুঝতাম না। উনি আমাকে কি সুন্দর ডেকে নিয়ে অপমান করে দিল, সুন্দর করে জিজ্ঞেস। আমি একটা প্রশ্ন ছিল, এটা সবাই জানে যে এটা ব্যাড নিউজ, সবাই জানে যে একটা নায়িকা, ওই যে বললাম কিছু নায়িকা আছে আমাকে দেখতে পারে না তাদের পার্সোনাল প্রবলেমের কারণে, কারণ ওই যে নায়িকাগুলোর যে বয়ফ্রেন্ড, ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, তারা আমাকে পছন্দ করে, তারা আমাকে অফার দিয়েছে, বা তারা আমাকে যখন টেক্সট করে উনি দেখেন। তো এরকম প্রবলেম, এক নায়িকা নাকি আমাদের এক
সাংবাদিক ছিল রুদ্র মিজান ভাই, সেই ফার্স্ট নিউজটা করেছিলেন। তাকে আমি অনেক জিজ্ঞাসা করার পরে সে আমাকে এই ডায়লগটাই দিয়েছেন যে এক নায়িকা তোমাকে নিয়ে এটা করতে বলেছিল, তাই আমি করেছিলাম। তো তারপরে তাকে আমি আর কোনো লিগ্যাল স্টেপ নিইনি, কারণ সে আমার ভাই। ওকে ফাইন। আপনারা তো জানেন যে ওনার যে 300 সেকেন্ড ছিল বা 15টি প্রশ্ন এখন যে শোগুলো হচ্ছে সেগুলোতে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো, তাহলে আপনারা ঘুরে ফিরে ওনার শোতে কেন যান? আপনারা তো জানেন, জেনে শুনে কেন যান? দেখেন, আমি কিন্তু লাস্ট গিয়েছি 20 সালে। অপমান করার পর আমি বলেছিলাম যে ভাই, পরে বলছে না এটা তো থাকলে ভালো, একটু চার্মিং হোক। আমি বলছি না ভাই, আমি চাই না। পরে তো আমি আমার কাজে বিজি। 20-এর পরে কি হলো, করোনা চলে আসলো, কোভিড টাইম ছিল, তখন আসলে ওনাকে নিয়ে কথা বলার বা এই ছোটখাটো একটা প্রোগ্রাম নিয়ে ভাবার মতো সময় আসলে আমার ছিল না, কারণ তখন অনেক কাজ ছিল, সমস্ত পৃথিবী একটা প্যান্ডেমিকের মধ্যে ছিল। আমি প্রতিটা মানুষকে, দেখেন আমি কিন্তু এখনো পর্যন্ত এভরি মান্থ বিভিন্ন মানে কুকুরের বিড়ালের যে সংগঠন আছে প্রাণীর, সেখানে আমি দান করি। আমার যে ইনকাম থাকে সেখান থেকে বিভিন্ন দুস্থ মানুষকে আমি দান করে থাকি। এইভাবে আমি তখন কি হলো, প্যান্ডেমিকের টাইমে আমি চেয়েছি সবাইকে সাহায্য করতে। তখন কিন্তু কেউ মাঠে ফার্স্ট নামে নাই, লকডাউন ছিল। আমি কিন্তু প্রথম মাঠে নেমে লকডাউনের ভিতরে আমি কিন্তু কাজ করেছিলাম। আপনার কাছে কিন্তু ফুটেজ আছে। তো এরকম ব্যাপারটা। তারপরে কিন্তু আমি তার শোতে আর যাইও নাই, কিছুই না, তার সাথে আমার কথা ওরকম হতো না। মাঝে মাঝে আমাকে নক করতে, কেমন আছে, আসলে সরি ব্যাপারটা নিয়ে। আমি আচ্ছা ফাইন। পরে আমাকে লাস্ট বলো তুমি আসো তোমার আরেকটা প্রোগ্রাম, এই যে কয়দিন আগে, এই বছরই গেলাম, 4 বছর পরে তার সাথে আমি কিন্তু আবার গিয়েছি। সে বলেছে আমাকে কোনো বাজে প্রশ্ন করবে না। তো লিটারেলি ওরকম বাজে কোনো প্রশ্ন কিন্তু সে করে নাই। কিন্তু যা যা করেছে, যে ফার্স্টে কোশ্চেন করলো কি, আপনি নাকি রাতেই মানুষকে টেস্ট করেন। তো রাতে করি মানে কি, সেও তো আমাকে রাতেই করে, 12টা 1টার সময় করলে আমি তো 12টা 1টাই থেকে রেসপন্স করবো। আপু সবসময় আপনাকে দেখেছি যে আলোচনা থেকে আপনি একটু দূরেই থাকেন, সবসময় দেখেছি, কারণ আপনার একটা ব্যক্তিগত কাজ আছে, সেটা নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু আমরা এখন আসলে জানতে চাই যে এখন আপনি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন এবং পাশাপাশি সামনে কি কিছু উদ্যোগ আছে, মানে সেই ব্যাপারটা একটু জানতে চাই আপু। আমি আসলে বরাবরই আলোচনায় থেকে তো লাভ নেই, ওরকম আলোচনা করে লাভ নেই। এখন যে দেখেন সমালোচনাগুলো হচ্ছে এবং আলোচনা, আমি মিষ্টি জান্নাত কখনোই এরকম আলোচনায় থাকতে চাইনি। মানে আমার ইচ্ছা নেই। আমি চাই ভালো কাজ করব, আমি চাই ভালোভাবে মানে ভালো কিছু কাজ করে নিজেকে লাইমলাইটে রাখবো। এই আলোচনাটা আমি চেয়েছি সবসময় পজিটিভ। কারণ দেখেন, আমি যদি এখন মনে করেন কিছু বাজে টপিকস নিয়ে আলোচনায় আসি, মানুষজন আমাকে বলবে কি ও ডাক্তার হয়ে এগুলো, ওটা শিক্ষিত মেয়ে হয়ে এগুলো কেন করছে, বা ওর একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, ও কেন করছে। তো এই জন্য আমি কখনোই চাইনি। কিন্তু এখন দেখেন যেহেতু আলোচনা হয়ে গেছে, এখন হচ্ছে সাকিবকে নিয়ে বলতে 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 মানে সবাই টপিকস বানাতে বানাতে এখন জয়কে নিয়ে চলে আসছে। তো আসলে এখন এমন একটা পর্যায়ে চলে আসছে, এখন আসলে এটার তো শেষ করাও যাচ্ছে না। এবং এই ব্যাপারগুলো আসলে শাকিব খানের কান পর্যন্ত গিয়েছে কিনা, মানে এটা আপনার যেহেতু তার সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, সেই জায়গায় ওইটাই তো কালকে আমি বলবো, ওনার কান পর্যন্ত গেছে বলেই তো বলবো। কারণ আমার আর ওর ইচ্ছা ছিল সামনে পাশাপাশি বসে আমরা কিছু কথা বলবো। তো ব্যাপারটা হচ্ছে ওরকমই, ওই টোটালি ব্যাপারটা আমরা কালকে বলবো। আচ্ছা, মিডিয়াতে তো অনেক অভিজ্ঞতাই থাকে, কিন্তু আপনার ক্ষেত্রে একটা বড় একটা অভিজ্ঞতা গেল, তিক্ত অভিজ্ঞতা। এবং এর বাইরে মানে এর আগে কখনো এরকম কোনো অভিজ্ঞতার শিকার হয়েছে? না, এর বাইরে অবশ্যই হয়েছিলাম, এটা কালকেও বলবো। আবার তাও কিছুটা বলি, তাসকিনকে নিয়ে একবার হয়েছিলাম। তো আমাকে গত পরশুদিন আবার ওকে নিয়ে কিছু প্রশ্ন করা হলো, তাও শুধুমাত্র কিন্তু ওকে নিয়ে না, কিছু মানে কথা বলতে বলতে চলে আসছে, কিন্তু টপিকসটা বানাইলো কি তাসকিনকে নিয়ে একটা বানাইলো। তো ওর সাথেও আমার এখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মতো অবস্থা। তো এরকম আবার কদিন আগে জায়েদকে নিয়ে বানাইলো, জায়েদের বউ। তো আমি বুঝলাম না, মানে এত মানুষের বউ হইলে আসলে রিয়েল বউ যার হবো, সেটাও তো একটা প্রবলেম। আর দুবাই শেখদের নিয়ে আসলে এখন একটা চর্চায় আছে যে আপনি শেখদের কথা বলেছিলেন যে আসলে ওখান থেকে প্রপোজাল আসছে, মানে এই ব্যাপারটা একটু ক্লিয়ার। না, আমাদের যে কোম্পানি আছে আমাদের মানে ফ্যামিলির, সেই কোম্পানিতে তো অনেকেই আসছেন, এরকম আসেন। তো আমি তখন বললাম যে আমি যদি বিয়ে করতে চাই তাহলে ইনারা কি দোষ করলো? কারণ সবাই কি চায়, বাংলাদেশের না, এভরিওয়ান কি চায়, সব মেয়েরা, যে যদি যেমন আমাকে বলা হচ্ছিল সাকিবকে বিয়ে কেন করবা, ওর অনেক টাকা পয়সা আছে সেটা দেখে বিয়ে করবা। তো টাকা পয়সা তো আমারও আছে, আমার ফ্যামিলিরও আছে টুকটাক। তো যদি ওরকম টাকা পয়সা দেখে বিয়ে করতে হয়, তাহলে বললাম তাহলে শেখরা আছেন, যেহেতু আমি দুবাইতে আমার রেসিডেন্স, শেখরা আছেন, ওনাদের কি দোষ? বা সৌদিতে বাচ্চারা বা অনেক দেশের বাচ্চারা আছেন, করলে তাহলে এদের কি করবো? এদেরও তো 10-20টা করে বউ থাকে, আমিও একটা বউ নয় হয়ে গেলাম। আপনি অভিনয় করছেন, পাশাপাশি আপনি ডক্টর, এর বাইরেও আপনি একজন প্রোডিউসার বলা যায়, এবং প্রোডাকশন হাউস, আপনার নিজস্ব প্রোডাকশন হাউস আছে। এবং অনেকে এটা আসলে জানে না, কিন্তু আপনার প্রোডাকশন হাউস দিয়ে আসলে সামনে কোনো পরিকল্পনা আছে কিনা?
আমি বরাবরই বলেছি আমার প্রোডাকশন হাউস আছে, আমি 3টা সিনেমা প্রডিউস করেছি, 3টা ছবিতে আমি প্রধান নায়িকাই ছিলাম। তো সেই ছবিতে আমি আর একটা কথা বলি, সেই ছবিতে যে বিনিয়োগগুলো করা হয়েছিল, ইনভেস্টগুলো, আমার বাইরের ইনভেস্টর ছিল, ফাইন্যান্সার যাকে বলে, ফাইন্যান্সার নিয়ে আমি সিনেমাগুলো করেছিলাম এবং কিছু টাইটেল মানে কিছু স্পন্সারও ছিল। আপনারা দেখতে পারবেন আমার প্রতিটা সিনেমার নিচে অনেকগুলো লোগো থাকে, সবাই স্পন্সার করেছে আমাকে। ওভাবেই আমি সিনেমা বানাই, আমি আবারও সিনেমা বানাবো এবং ওভাবেই বানাবো প্ল্যান করে। আমি প্রতিটা সিনেমা আমার যারা দেখেছেন, আমি কোয়ালিটি নিয়ে কাজ করতে পছন্দ করি। আমার সিনেমাগুলো আমার হাউস থেকে হলে ওইভাবে কোয়ালিটিফুলি হবে, এটাই আবারও আমি প্ল্যান করছি, আমি করব। বাট আমার এখন 4টা সিনেমা আমার বাইরের হাউসের, তো এইটাই আমি এখন ডেট দিতে পারছি না, কারণ আপনারা দেখেছেন যে আমার অনেক পেশেন্ট। আমি পেশেন্টকে টাইম দিব না আমার ফ্যামিলিকে দিব, মানে আমার প্যারেন্টসকে, নাকি পার্সোনাল লাইফকে, নাকি সিনেমা, আমি এখন নিজেই কনফিউজড। এবং এই আলোচনার পরে কোনো সিনেমায় এঙ্গেজ হয়েছেন কিনা, মানে এই ব্যাপারটা, মানে কাজ তো অনেক আছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আলোচনা হয়ে একদিকে লাভ হয়েছে, লসটা পরে বলি, লাভটা বলি। লাভটা হচ্ছে যে আমার বিভিন্ন দেশের বাইরে শো আসছে অলরেডি। নেক্সট মান্থে ইউকেতে একটা শো আছে, লন্ডনে, ইউএসএতে একটা শো এর কথা হয়েছে, দুবাইতে হয়েছে। তো ভালো, মানে পজিটিভ থিং ইজ যে অনেক আলোচনা হওয়াতে কিছু শোতে আমাকে ডাকছে। আর সিনেমা আগেই 4টা সাইন করেছি, কথা চলছে, এখনো সাইনিং করিনি। আর নেগেটিভ থিং হচ্ছে এই যে প্রতিদিন মনে করেন কিছু লোকের গালি খেতে হয়, মানে এটা তো আসলে দুঃখজনক। মানে তারা জন্ম দিলে বাবা মা গালি দিবে, তো তারা দিলে তো বাইরের লোকজন দেয়, এটা দুঃখজনক। অনেক তো আলোচনা এই একটু পানি খাও, বলতেছি না বারবার? তোমাদের তো ভিডিও করার দরকার নাই, কেন করছো? করবো। অনেক তো আলোচনা হলো, আপনিও বললেন, আবার আপনিও পার্টির কাছে মানে সন্দেহ রেখে গেছে। তো আমরা তো জানি যে সাকিবের তৃতীয় বউ যিনি হবেন তার নামে এক মিনিট। এস দিয়ে, আসলে এই ব্যাপারটা আসলে ফ্যানটা বন্ধ করতে বলছি। হ্যাঁ শুনছি আমি প্রশ্নটা। এজ দিয়ে কি ইউনাইটেড হসপিটাল জব করে এরকম একটা গুঞ্জন কিন্তু আরেকটা রীতিমতো হয়েছে, যেদিন আপনার যে খেলায় নিয়ে খেলা ইন্টারভিউ দিয়েছিলেন ফুটবল খেলা, তারপর থেকে এরকম একটা গুঞ্জন উঠতেছে। এটা তো আসলে ভাই গুঞ্জন তো গুঞ্জনই, তো উঠতেছে কি উঠতেছে না, গুঞ্জন গুঞ্জন। সত্যি যখন হবে তখন তো দেখতে পারবে, এটাই। সেটা আগামীকাল হবে বা আগামী কবে হবে সেটা না, মানে এটাই। আপনি এখানে জয় কথা বলছিল এরকম যে আপনি তাকে ব্যবহার করে আপনি ব্যবহার করছেন। আমি কি তাকে নিয়ে প্রথম কথা বলেছি? জয়কে নিয়ে? জয় কিন্তু প্রথম, জয় ভাইয়া এক মিনিট, পরে দেন। নিচে থাকুক, পরে আবার তোমার এক কফিনার ব্র্যান্ড হয়ে যাবে। বলো। হ্যাঁ জয় ভাইয়া, আচ্ছা জয় ভাইয়ের বিষয়টা আসি। জয় ভাইয়াকে নিয়ে কি আমি ফার্স্টে কথা বলেছিলাম? উনি কিন্তু প্রথম চ্যানেল আইতে একটা ইন্টারভিউ দিল, দিয়ে বললো যে ওই যে একটা মেয়ে আছে না, ডাক্তার প্লাস নায়িকা মিষ্টি জান্নাত, ও তো ব্যাপারটা খোলাসা করতে পারে, ও কিন্তু এইভাবে বলেছিল। তো তাহলে প্রথম কে কথা বলেছে? ও বলেছে। তার মানে আমি তখন ভাইরাল টপিকস বা হিট টপিকস এর জন্য আমাকে নিয়ে বলে ওকে, ও কয়দিন লাইমলাইটে নাই বলে একটু উপরে ওঠার চেষ্টা করছে। এই যে একের পর এক অভিনেত্রীদেরকে এভাবে আলোচনা, এক ধরনের হেনস্থা এবং ভিউ বাণিজ্য করতেছে, মানে বিমানের জিনিসটা ওনার লাভ হচ্ছে, জিনিসটা আপনার অপমান অবস্থা হচ্ছে, ওনার লাভ হচ্ছে। আমি সাথে একটু অ্যাড করি, গতকাল যে পরিমণিও বলছে যে জয় আমাদেরকে দিয়ে টাকা ইনকাম করতেছে, ভিউজ আনতেছে, ডলার আনতেছে, গাড়ি কিনছে, আগামীতে সে গাড়ি কিনবে, এই কথাগুলো আপনার মন্তব্য? তার অভিনয়, সে কিন্তু একজন পরীক্ষিত অভিনেতা হিসেবে এসেছে, সেই ওটা বাদ দিয়ে এখন সে ভিউ বাণিজ্য অভিনেতা অভিনয় করে সে এখন ওরকম টাকা পাচ্ছে না, এই জন্য সে কি করেছে, একটা চ্যানেল ক্রিয়েট করে সে এখন বিভিন্ন আর্টিস্টদের ডেকে নিয়ে ভিউ বাণিজ্য করছে। সত্য কথা, এটা তো আমি দুদিন আগে বলেছি, সে ভিউ বাণিজ্য করছে, সে প্রতিটা আর্টিস্টকে ডেকে নিয়ে অপমান করছে। আর আসলে আমাদের বাঙালিদেরও কিন্তু একটা প্রবলেম থাকে, যারা মিডিয়াতে কাজ করে, যারা মেয়েরা বা ছেলেরা, তারা কিন্তু মানে আমাদের সমাজটা ওইভাবে কিন্তু দেখে না, আপনারা কিন্তু জানেন, একটু অন্যভাবে দেখে। ও মিডিয়া করে মানে সামথিং প্রবলেম, ও মিডিয়া করে মানে ও ওরকম, এরকম কিন্তু একটু ভাবে নেগেটিভ। তো কি করছে জয়, ওই জিনিসটাকে কাজে লাগিয়ে নেগেটিভটাকে আরেকটু মশলা করে টুইস্ট করে প্রতিটা আর্টিস্টকে অপমান করছে, কারণ যাতে নর্মাল যে পাবলিকগুলো তারা বিশ্বাস করে আসলে আর্টিস্টটা খারাপ, হয়তো বা আসলে আর্টিস্টটা এত টাকা পয়সা কই পায়, লাইক দিস। অনেকের নামে ভাই, অনেকের নামে মানে বিশেষ থেকে শুরু করে
অনেকের নামে তো এভাবে রেখেছে যে যেমন উপদিকে বলা হয়েছে যে আপনারা তো শেষরা কেন সাকিব ওরা লেগে তো থাকেন প্রতিরোধ করতে পারে না। কদিন আগে আপনি- প্রযোজক পরিচালক ইকবালকে বলেছে আপনি তো টাকলা, মানুষ তো আপনার গালাগালি, মানে এই যে নানান ধরনের কন্ট্রোভার্সি করে যে এই কাজগুলো করতেছে, আসলে আপনার শিল্পী, উনিও শিল্পী, আসলে শিল্পীরা কেন মাধুর্য থাকছে না, কেন? জানি না কোন মানে শিল্পীরা যে কেন কথা বলছে না এরা, এটা আমি তো বারবার বলতেছি, আমি না আসলে বুঝতে পারছি না। এটা যদি আমাকে যেহেতু বলেছে, আমি কিন্তু মানে উচ্চ রেইজ অফ দ্য ভয়েস করে আমি কথা বলছি। ওনারা কেন বলছেন, ওনাদের হয়তো বা কোনো দুর্বলতা আছে কিনা আমি জানি না, কিন্তু অপু দিদিকে নিয়ে এটা বলার তো কোনো মানেই দেখি না। কারণ অপু দিদি কিন্তু, আমি আরেকটা কথা বলবো, শাকিব খানের কিন্তু প্রথম ওয়াইফ ছিলেন। সো অপু দিদির যে ব্যাপারটা, দিদি কিন্তু মানে এখন বুবলিকটা হয়তো বা নেগেটিভ হতে পারে, বা থার্ড যে হবে তারটাও নেগেটিভ, মানে সমাজের দিক থেকে বা আমাদের, কিন্তু প্রথম কিন্তু দিদি ছিল তার ওয়াইফ। সো সে যদি কিছু এসে বলে, এটা কিন্তু মানাই যায়, সে কিন্তু দাবি নিয়ে কথা বলতেই পারে, কারণ প্রথম ওয়াইফ কিন্তু সেই ছিলেন। তো দিদিকে এরকম একটা ছ্যাচটামি ছ্যাবলামি বলা তো আমি মনে করি না কিছু ছিল। আর দিদি চেয়েছিল কেন, কারণ বুবলিকে নিয়ে, বুবলি আপুকে নিয়ে যখন কথা বলছিল, তখনই কিন্তু দিদি বেশি মানে চেতেছিল। স্বাভাবিক, মানে একজনের হাজবেন্ড আরেকজন নিয়ে যাবে, এটা তো আমার হাজবেন্ড হলেও আমি এইভাবে কথা বলতাম, এরকম। এখন আপনি সেই ফাদার পাবেন না? ফাঁদে, সেই ফাঁদে তো এখন পা দিচ্ছি কি দিচ্ছি না। এখন আমি কিন্তু আরেকটা কথা বলেছি যে দিদির ব্যাপার বা বুবলি আপুর ব্যাপার বা এনিওয়ানের ব্যাপার বাদ, ব্যাপার হচ্ছে যে আমি পা দিচ্ছি বা কে পা দিচ্ছে এটা কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে যে দেখেন, কাউকে যদি ভালো না লাগে, এখন মনে করেন আমিও চাইলে আমি ডিভোর্স দিয়ে 3-4টা বিয়ে করতে পারি। আমার যদি ভালো না লাগে, আমি কম্প্রোমাইজ করে কেন থাকবো? আমার যদি ভালো না লাগে, অবশ্যই আমি ডিভোর্স দিব বা আমি সেপারেশন থেকে অন্য কাউকে বিয়ে করব। ব্যাপারটা কিন্তু এটাই। কিন্তু যারা লাইক আমাকে যে ভালোবাসে, সে কিন্তু চাইবে যে আমার সঙ্গে থাকতে, সে কিন্তু চাইবে না যে আমাকে কেউ নিয়ে যাক। তখনই কিন্তু সে কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে কিছু কথা বলবে, যেটা তারা বলছে। আপু, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা গণমাধ্যমে শুনেছি সাকিব খান বিয়ে করবে, আসলে তার পারিবারিক ভাবে আমরা কোনো রকম মানে বক্তব্য পাইনি, কিন্তু গণমাধ্যমের খবরে আমরা যেভাবে উঠে করে লিখেছি, আপনিও আপনার জায়গা থেকে অনেক বলেছেন যে সামনে হয়তো খোলাসা করবেন। এই যে ব্যাপারটা, এখানে কি সাধারণ পাঠক যারা আছেন তারা কি আসলে সংশয় করছেন কিনা? আর 2 নম্বর হচ্ছে যে এই যে একজনের সাকিব খানের বিয়েকে নিয়ে এত আলোচনা হচ্ছে, এতে করে কি ইন্ডাস্ট্রির একজন মানে একজন অভিনেতার নামে কি কোন ধরনের তার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা কি ঠিক হচ্ছে কিনা, কি মনে হয়? এটা কালকে বলবো। সাকিবের টোটাল ব্যাপারটা আমি কালকে বলবো, আজকে বলবো না। এটা হচ্ছে ব্যাপার, কারণ সব বলে দিলে কালকে আমার মেইন স্ট্রিমের বা বিভিন্ন চ্যানেলের আমার কিছু ভাই ব্রাদার আসবেন, আমি অলরেডি কথা বলেছি। তো এটাই, যেহেতু আপনারা আজকে এসেছেন, আমি উইথ ডিউ রেসপেক্ট আমি এখানে বসেছি। আমার লয়ারের কিছু পেপারস আছে, এটা সামনে নিয়ে আমি বসবো কালকে, এই জন্যই কিন্তু আমি আজকে বসতে চাইনি। সো আমার পেপারস অ্যান্ড ডকুমেন্ট আমি সামনে নিয়ে বসার জন্যই কিন্তু বলেছিলাম আমি কালকে প্রেস মিটটা করবো। বাট আপনারা যেহেতু আসছেন, আমি অনারের জন্য সবাইকে বলেছেন এতক্ষণ ধরে আমি বলছি। আপু একটু একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আপনি বলেছিলেন যে আলোচনার কারণে আপনার বাইরের শো এসেছে, মানে আমরা কি ধরেই নিব যে জাহিদ খানের মতোই আসলে ব্যাপারটা হলো যে জাহিদ খানের কিন্তু আলোচনার পরেই কিন্তু জাহিদ খানের বিভিন্ন দেশে এবং দেশের বাইরে থেকে অনেক শো এসেছে, এই ব্যাপারটা হ্যাঁ, ওইটা জানি না আসলে, হয়তো আলোচনা হলে লোকজন চিনে, সমালোচনা হলে লোকজন চিনে, ভাইরাল হলে চেনে, হয়তো এই জন্যই আসছে। আর ব্যাপার হচ্ছে যে জায়েদের যেটা, ও ভালো কাজই করেছে জায়েদ ভাইয়া, কারণ এরকম হওয়ার কারণে তো সে প্রতিদিন দেখেন কোনো না কোনো জায়গায় লঞ্চিং করছে, ফিতা কাটছে, ঘুরছে, নাইস থিং। বাট আমার কিছু আবার প্রবলেম হয়েছে যে বিয়েটা নিয়ে কথা হয়েছে, কিন্তু আমি এখন আনম্যারিড, আমি কিন্তু বলিনি আমি এখনো ম্যারিড। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আর আমার কিছু ফ্যান ফলোয়ার্সরা খুব কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, তারা হাত কেটে চিঠি লিখে পাঠাচ্ছে, তারা তো এটাই। আর এত ছেলেরা মেসেজ করতেছে যে ভাই আমাকে বিয়ে করো, আমি দেশের বাইরে থাকি। তো এত প্রপোজাল, আমি বিয়ের প্রপোজাল ছোটবেলা থেকেই পাইতাম। ছোটবেলায় আমি অনেক সুন্দর ছিলাম, এখন অনেক পচা হয়ে গেছি দেখতে, তো ছোটবেলা থেকে পাইতাম। বাট এরকম সামনাসামনি এত প্রপোজাল মানে জীবনে পাইনি। আপনারা যদি আমার ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, স্ক্রল করেন, দেখবেন সব মেসেঞ্জারে শুধু একই কথা যে ভাই আমারে বিয়ে করেন। আপু আরেকটা প্রশ্ন এর সঙ্গে একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আপনার সৌন্দর্যের রহস্যটা কি আসলে? এখন আমি আসলে নাই, এখন আমি খুবই পচা হয়ে গেছি, বাট তারপরে অনেক সুন্দর মাশাআল্লাহ। আর যা আল্লাহ বানিয়েছেন এটা তো আমার হাতে না, এটা টোটালটাই সৃষ্টিকর্তার হাতে। তো কোনো রহস্য নাই, আমি সবসময় পজিটিভ থাকতে পছন্দ করি এবং আমি সব কারোর কথা কানে নিই না।
যে যেটা বলে যাক, আমার কাজ আমি করব, আমার ওঠা আমি উঠবো। তো আমি যদি ভালো কাজ করি আমি এমনি উপরে উঠবো, এরকম পজিটিভ থিঙ্কিং নিয়ে আমি প্রতিদিন ঘুমাই। আমার ফার্স্টে ঘুম হতে চায় না, অনেক কিছু আমার মানে মাথায় ঘুরপাক খায়, কিন্তু পরে যখন আমি এগুলো ভাবি পজিটিভ অনেক কিছু, তখন আমি অটোমেটিকলি ঘুমাই যাই। আর এই জন্য হয়তো বা সুন্দর আছি। আপনি তো বলছেন যে প্রতিটি মুহূর্তে আপনার প্রপোজাল আসে বিভিন্ন জায়গা থেকে, তো মিষ্টি জান্নাতের আপনার কেমন ছেলে পছন্দ, যে এরকম একটা ছেলে আমার জন্য পারফেক্ট? আমার তো আসলে অনেক রকম ছেলেই পছন্দ হয়, মানে এক এক সময় এক একজনকেই হয়। কখনো সুদর্শন পুরুষ পছন্দ হয়, কখনো হিরো পছন্দ হয়, কখনো আবার বলি না আমার বিজনেসম্যান লাগবে, এরকম আর কি। আমি মানে এখন মানে শাকিব খানের মতো? না, সেটা তো বলি না আমি, আর সেটা না বলেছি তাও তো না। হ্যাঁ অবশ্যই সাকিব তো সুন্দর দেখতে, স্মার্ট, গুড লুকিং, সবই আছে, তো ঠিক আছে। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে এবং ছোট করে যদি মানে অনেকেই তো মন্তব্য করছে, অনেক রকম ভাবে মন্তব্য করছে, তাদের উদ্দেশ্যে আসলে দিন শেষে তো আপনার ফ্যামিলিও তো সাফার হচ্ছে। হ্যাঁ, আমার মা খুব সাফার হচ্ছে, বাবা হচ্ছে। আমার মাকে ফোন দিয়ে বলছে কিরে সাকিবের সাথে বিয়ে দিলি, জানাইলি না কিরে, মানে এরকম একটা অবস্থার ভিতরে মানে ঝামেলা চলছে। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কিছু কিছু ক্যাপশন দিয়ে আসলে দেখেন, প্রতিটা পোর্টাল বা চ্যানেলই চায় তাদের কিছু ভিউ হোক বা কিছু ফ্যান ফলোয়ার্স হোক বা কিছু মিলিয়ন হোক ভিউয়ার্স। তো ওই জন্যই কিন্তু আসলে ক্যাপশনটা সবসময় কিন্তু প্রশ্নবোধক দিয়ে রাখে। লাইক এরকম একটা বললো, এরকম একটা প্রশ্নবোধক, থাপড়াতে চায় প্রশ্নবোধক, লং ড্রাইভে নিতে চায় প্রশ্নবোধক, এটা কিন্তু আপনারা বুঝতে হবে। তো ওইটা ভেবেই যে আমার কিছু লোকজন গালিগালাজ করছেন, কিছু লোক বলছেন আপনি ডক্টর হয়ে পাগলের মতো প্রলাপ করছেন কেন। আমি কিন্তু কোনো প্রলাপই পাগলের মতো করছি না, আমার ভালো লাগে নাই বলে আমি কিন্তু বারবার বলছি। আর এখনও দেখেন আমি অনেকক্ষণ এখানে কথা বলার পরে কি হলো, এখান থেকে যদি কেউ কেটে দেয় সেটাও কিন্তু তাদেরই প্রবলেম। আসলে এটাই বলবো যে ওইভাবে দেখে শুধু মানুষকে জাজমেন্ট করাটা ঠিক হবে না। ওকে। থ্যাংক ইউ। কি অবস্থা আজকে?